আমরা প্রথমে পড়ছিলাম ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি, এটাকে আমরা বলি অনুলিপন বা রেপ্লিকেশন। তারপরে দেখো কি হয়, ডিএনএ থেকে আমরা জানি একটা বিশেষ আরএনএ সৃষ্টি হয়, আর সেই আরএনএ কে আমরা বলি এমআরএনএ। এই এমআরএনএ সৃষ্টির এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, বাংলায় বলা হয় প্রতিলিখন। আমরা এই পর্যন্ত পড়ছিলাম, প্রতিলিখন পর্যন্ত পড়া হয়েছিল। আমরা আজকে পড়বো এই এমআরএনএ থেকে দেখা যায় পরবর্তীতে প্রোটিন সৃষ্টি হয়, এটাকে বলা হয় ট্রান্সলেশন, আর বাংলায় আমরা এটাকে বলি অনুবাদন। অনুবাদন। তো এই তিনটা ঘটনা সাধারণত আমাদের কোষের অভ্যন্তরে ঘটতেছে, নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড, এদের সহায়তায় ঘটনাগুলো ঘটতেছে, এবং এইগুলোর মাধ্যমে কিন্তু জীব তার চারিত্রিক বৈশিষ্ট্য, বংশগতীয় বৈশিষ্ট্য এগুলো প্রকাশ করে। তো আমরা অলরেডি এই দুইটা পড়ছি, অনুলিপন পড়ছি আর প্রতিলিখন বা ট্রান্সক্রিপশন পড়ছি। আজকে আমরা পড়বো এই ট্রান্সলেশন বা অনুবাদন। এই 59 পৃষ্ঠাতে ট্রান্সলেশনের অংশটা আছে, আমরা এখান থেকে দেখব। তো বরাবর আমি যেভাবে প্রশ্নের উত্তরগুলো আমরা বলি, আমি যেভাবে বলি এভাবে আজকেও বলতেছি, তোমরা এটা লেখার চেষ্টা করো, কারণ আমাদের বই দেখো এটা অনেক বড় করছে। এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা দেখো 61 পৃষ্ঠায় দেখো কয়েকটা ছবি দিচ্ছে, আমরা কিন্তু এখানে একটা ছবি দিব, এবং দেখো এখানে প্রক্রিয়াটাকে অনেক বড় করছে। আমরা যতটুক দরকার 4 নাম্বার অনুযায়ী আমরা যতটুক লিখতে পারি, সর্বোচ্চ আমরা যতটুক লিখতে পারি আমরা এতটুকুই লিখবো, এবং সবগুলা তথ্য যেন এখানে থাকে। পরীক্ষা আসলে তুমি কিভাবে আনসার করবে আমি এটাই বলে দিতেছি। তো দেখো এটা উদ্দীপক বানানো কিন্তু খুবই সহজ। একটা সূত্রক দেখাবে যে একটা বিশেষ একটা সূত্রক, একটা এক সূত্রক অণু, আর এই এক সূত্রক অণু থেকে দেখাবে যে এরকম পেঁচানো কতগুলো তন্তু তৈরি হইতেছে, বা উদ্দীপকে বলে দিল এই তন্তুগুলো হইতেছে প্রোটিন অণু। এই এক সূত্রক অণুটাকে আমরা বলতেছি, এটাই আমরা বলতেছি আরএনএ। এই আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হইতেছে। তাহলে উদ্দীপকে এইভাবে বললো যে এই প্রক্রিয়াটা বর্ণনা করো, এই এক্স প্রক্রিয়াটার নাম কি, এই প্রক্রিয়াটা বর্ণনা করো। আর তখন তুমি বলবা যে এই প্রক্রিয়াটার নামই হইতেছে ট্রান্সলেশন বা অনুবাদন, আর এই প্রক্রিয়াটা নিচে আলোচনা করা হলো। তো প্রথম আমরা ট্রান্সলেশনের সংজ্ঞাটা জানি, ট্রান্সলেশন আসলে কি। ট্রান্সলেশন এটা ক্লিয়ার করে এখানে সংজ্ঞাটা দিবা যে ডিএনএ এর ভাষা হতে, ডিএনএ এর ভাষা কে এমআরএনএ এর মাধ্যমে, এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায়, প্রোটিনের ভাষায় অনুবাদ করাকে, প্রোটিনের ভাষায় অনুবাদ করাকে আমরা কি বলবো, অনুবাদন বা ট্রান্সলেশন বলবো। তো কিভাবে বলছি, ডিএনএ এর ভাষাকে আরএনএ এর মাধ্যমে এই প্রোটিনের ভাষায় অনুবাদ করাকে বলা হইতেছে ট্রান্সলেশন। আমরা যদি আরো সহজ কথায় বলি, আমরা যদি সহজভাবে বলি আরো, তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে এমআরএনএ থেকে, আমরা দেখতেছি এই যে সুতার মতো যে তন্তুটা আমরা দেখতেছি, এক সূত্রক যে অণুটা, এটাকে আমরা বলতেছি কি এমআরএনএ। এই এমআরএনএ থেকে, এমআরএনএ হতে প্রোটিন অণু সৃষ্টির প্রক্রিয়াকে, প্রোটিন অণু সৃষ্টির প্রক্রিয়াকে, এমআরএনএ থেকে প্রোটিন অণু সৃষ্টির এই প্রক্রিয়াকে আমরা কি বলবো, ট্রান্সলেশন বলবো। আমরা যদি সহজ কথায় বলি, এক কথায় যদি বলতে চাই, তাহলে আমরা এটাকে আমরা কি বলতেছি, ট্রান্সলেশন। এবার আমরা বলবো এটা কোথায় সংগঠিত হয়, এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় ঘটে। তোমরা লেখো আমার সাথে সাথে, আর যদি না লিখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখবা, আমি হয়তো একটু স্পিডে লিখবো, তো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা, পরে খাতার মধ্যে এটা ক্লিয়ার করে রেডি করে নিবা। এটা কোথায় সংগঠিত হয়, ইহা কোষের, আমরা জানি কোষের একটা বিশেষ অণু থাকে, এই অণুটার নাম হচ্ছে রাইবোসোম, যে অণুটা সব কোষেই দেখা যায় আছে, ইহা কোষের রাইবোসোম নামক অণুতে
বা অঙ্গাণুতে, কোষের রাইবোসোম নামক অঙ্গাণুতে সংগঠিত হয়। তুমি রাইবোসোমের গঠন পড়ছো, আমরা প্রথম দিকে কোষীয় অঙ্গাণুর গঠনের মধ্যে আমরা অনেকগুলো অঙ্গাণুর গঠন পড়ছিলাম, তার মধ্যে আমরা রাইবোসোমের গঠন পড়ছিলাম। আর রাইবোসোমের মধ্যে দেখছি আমরা দুইটা খণ্ডক বিশিষ্ট থাকে। প্রকৃত কোষে এই বড় খণ্ডকটাকে আমরা বলছিলাম 60S, আর ছোট খণ্ডকটাকে আমরা বলছি 40S। প্রকৃত কোষে এরকম আমরা দেখছি দুই খণ্ডক বিশিষ্ট একটা কোষীয় অঙ্গাণু। এই অঙ্গাণুটা সকল কোষেই থাকে, আদি কোষে থাকে, প্রকৃত কোষে থাকে, প্রাণী কোষে থাকে, সব কোষে একটা অঙ্গাণু কিন্তু কমন। অন্য অন্য অঙ্গাণু দেখা যায় সব কোষের মধ্যে থাকে না, এই অঙ্গাণুটা দেখা যায় ব্যাকটেরিয়া কোষে পর্যন্ত থাকে। সেই অঙ্গাণুটার নাম কি? রাইবোসোম। আমরা অনেক আবিষ্কার করছিলাম, আমরা জানি যে যকৃতের কোষ, সেন্ট্রিওল কোষ, আদি কোষে এটাকে আমরা বলি কত? 70S। আদি কোষে আমরা এটাকে বলি 70S, আর প্রকৃত কোষে আমরা এটাকে বলছিলাম 80S। তোমাদের মনে আছে নিশ্চয়ই? তো এই রাইবোসোম নামক অঙ্গাণুতেই এই ঘটনাটা সংঘটিত হয়। তো আমরা এইভাবে শুরু করলাম যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি, প্রথম সংজ্ঞা বলছি, এবং এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয় এটা তুমি বলবা। সাউন্ড প্রবলেম? হ্যাঁ রাকিবুল, আমার কথা জি স্যার সাউন্ড আমার কথা শোনা যাইতেছে জি না? স্যার জি স্যার সাউন্ড প্রবলেম ছিল স্যার অনেকক্ষণ, এর জন্য স্যার হ্যান্ড রাইজ করছিলাম। আচ্ছা এখন কি শোনা যাইতেছে? জি স্যার এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখো কি বলছি, যে ট্রান্সলেশন প্রক্রিয়ার সংজ্ঞাটা বলছি প্রথম, যে ট্রান্সলেশন আসলে কি, ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় অনুবাদ করাকে আমরা বলি ট্রান্সলেশন। আমরা যদি আরো সহজ করে বলি, ডিএনএ থেকে প্রোটিন সৃষ্টি, ডিএনএ থেকে মূলত আরএনএ এর মাধ্যমে প্রোটিন সৃষ্টির এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এমআরএনএ থেকে প্রোটিন সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলতেছি ট্রান্সলেশন। আর এটা কই সংগঠিত হয় বলছি, যে এটা কোষের রাইবোসোম নামক অঙ্গাণুতে সংগঠিত হয়। তুমি এইভাবে ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু করবা। এবার আমরা লিখব পরবর্তী অংশ, প্রয়োজনীয় উপকরণ। এই ট্রান্সলেশনের জন্য কি কি লাগবে, এই ফিগারগুলো এখানে থাকুক, আমরা পরবর্তীতে এতগুলো ফিগার লাগবে না অবশ্য, আমি একটা ফিগার দিয়ে পরবর্তীতে শেষ করব, কিন্তু আমি বোঝানোর জন্য তিনটা ফিগারই আঁকছি। তো দেখো আমাদের প্রয়োজনীয় উপকরণ, ট্রান্সলেশন এর প্রয়োজনীয় উপকরণ। আমরা ডিএনএ এর গঠন, ডিএনএ অনুলিপনের মধ্যে পড়ছি যে কি কি লাগে। আরএনএ, যখন ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়েছে অর্থাৎ ট্রান্সক্রিপশন, তখন আমরা দেখছি তার জন্য কি কি লাগে। আর এখানে আমরা দেখব এটার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি কি লাগে। এটার জন্য লাগবে একটা এমআরএনএ। এমআরএনএ পূর্ণরূপ হচ্ছে কি, মেসেঞ্জার আরএনএ। এখানে দেখো সুতার মতো যে অণুটা আঁকছি, এটাই হচ্ছে এমআরএনএ। তাহলে কি লাগবে, একটা এমআরএনএ লাগবে। তারপরে লাগবে রাইবোসোম, রাইবোসোম অঙ্গাণু। এখানে দেখো দুইটা বলের মতো আঁকছি, একটা বড় বল, একটা ছোট। এই অঙ্গাণুটাকে আমরা বলতেছি রাইবোসোম। এটা যদি প্রকৃত কোষে হয়ে থাকে তখন আমরা বলবো এটাকে 80S, আর যদি আদি কোষে হয়ে থাকে 70S। তো 80S বা 70S যে কোনো একটা রাইবোসোম লাগবে। তাহলে প্রয়োজনীয় উপকরণের মধ্যে আরেকটা উপকরণ হইতেছে এই রাইবোসোম অঙ্গাণু। আর লাগবে কি, আর লাগবে এখানে টিআরএনএ। এখানে দেখো এই যে একটা আরএনএ আঁকছি উপরে, তোমরা টিআরএনএ এর গঠনের মধ্যে পড়ছো যে এরকম বাহু থাকে, একাধিক বাহু থাকে, ডি বাহু থাকে, টি বাহু থাকে, অ্যান্টিকোডন বাহু থাকে। আমরা টিআরএনএ এর গঠনের মধ্যে দেখছিলাম। তো একটা বিশেষ আরএনএ, এটাকে আমরা বলতেছি টিআরএনএ, যার পূর্ণরূপ হচ্ছে ট্রান্সফার আরএনএ। এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ লাগবে। তারপরে লাগবে কি, তারপরে আরো লাগবে প্রয়োজনীয় এনজাইম লাগবে ও কো এনজাইম লাগবে, কো এনজাইম। সর্বশেষে বলবা আরেকটা উপকরণ লাগবে, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। এখানে দেখো টিআরএনএ এর মাথার মধ্যে আমরা দেখতেছি এই যে গোলাকৃতির বলগুলা, এই যে মাথার মধ্যে যে বলগুলা, এই বলগুলাকে আমরা বলতেছি অ্যামিনো অ্যাসিড। এরকম 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে।
এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোনো না কোনো একটা অ্যামিনো অ্যাসিড এখানে লাগবে, কারণ এই অ্যামিনো অ্যাসিড গুলো জোড়া লাগিয়ে কিন্তু পরবর্তীতে প্রোটিন অণু হয়ে থাকে। তো এখানে দেখো আমরা দেখতেছি এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রে জোড়া লাগা, দেখো কি তৈরি হয়েছে, একটা অণু তৈরি হয়েছে। এই অণুটাকে আমরা বলতেছি কি অণু? প্রোটিন অণু। তো এই প্রোটিন অণুর যে একক, প্রোটিন অণু তৈরির জন্য যে মূল একক, এটাকে আমরা বলতেছি অ্যামিনো অ্যাসিড, আর সেই অ্যামিনো অ্যাসিডটা লাগবে। তো প্রয়োজনীয় উপকরণের মধ্যে এই 5টা উপকরণ লাগবে। এমআরএনএ লাগবে, রাইবোসোম লাগবে, টিআরএনএ লাগবে, প্রয়োজনীয় এনজাইম আর কোএনজাইম লাগবে, আর অ্যামিনো অ্যাসিড লাগবে। তোমরা শুধুমাত্র উপকরণের মধ্যে এইভাবে শুধু নামটাই দিবা, আর কিছু না। তোমাদের বইয়ে দেখবে এটাকে অনেক ব্যাখ্যা করছে, দরকার নাই, শুধুমাত্র প্রয়োজনীয় উপকরণের নামগুলো শুধু এইভাবে দেখাই দিবা। তো এই ছিল প্রয়োজনীয় উপকরণ। এখন চলো আমরা এর প্রক্রিয়াতে চলে যাই। এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়? প্রক্রিয়া বা কৌশল। কৌশল আমাদের বইয়ে দেখো এখানে প্রথম কিভাবে লেখছে, অনেকগুলো ভাগ দিচ্ছে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এখানে দিচ্ছে সূচনা, দিচ্ছে বৃদ্ধিকরণ, সমাপ্তিকরণ, এইভাবে পয়েন্ট করছে। দরকার নাই, তুমি এইভাবে না দিয়া তুমি সরাসরি কয়েকটা পয়েন্ট দিয়ে দেখাই দিবা যে এইভাবে ঘটনাগুলো ঘটে। 1 নম্বর পয়েন্ট, তুমি এইভাবে বলবা যে প্রথমে এমআরএনএ, তুমি বলবা এইভাবে যে প্রথমে এমআরএনএ এর 5 ডেজ প্রান্ত, প্রথমে এমআরএনএ এর 5 ডেজ প্রান্ত, অর্থাৎ এই যে এই প্রান্তটা রাইবোসোম অঙ্গাণুর সাথে যুক্ত হয়। প্রথমে এমআরএনএ এর কোন প্রান্তটা? এই 5 ডেজ প্রান্ত। এই 5 ডেজ প্রান্তটা এসে কার সাথে যুক্ত হয়েছে? রাইবোসোমের সাথে। এই প্রথম ফিগারের মধ্যে দেখো যে রাইবোসোমটা এসে কোথায় বসছে? এই একদম প্রান্তের মধ্যে এসে রাইবোসোমটা প্রথম বসে গেছে। প্রথম এমআরএনএ এর 5 ডেজ প্রান্ত রাইবোসোমের সাথে যুক্ত হয়। এইভাবে আমরা শুরু করলাম। দ্বিতীয় পয়েন্ট, টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে, অ্যামিনো অ্যাসিড নিয়ে রাইবোসোমের তুমি দেখো এখানে 2টা খণ্ডক আছে, উপরের খণ্ডকটা বড় খণ্ডক আর নিচেটা হচ্ছে ছোট খণ্ডক। টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে রাইবোসোমের বড় খণ্ডকের সাথে যুক্ত হয়। টিআরএনএ দেখো এখানে টিআরএনএ দেখতেছি কার ভিতরে প্রবেশ করছে? রাইবোসোমের। উপরের দিকে যে খণ্ডকটা আছে এটাকে আমরা বলি বড় খণ্ডক, এটাকে আমরা 60S দ্বারা প্রকাশ করি। তো এই 60S টাই আমরা বলতেছি বড় খণ্ডক, এই খণ্ডকের সাথে এসে যুক্ত হয়। তো এখানে আরেকটু কথা লেখো যে বড় খণ্ডকে টিআরএনএ বসার জন্য 3টি সাইট বা সংক্ষিপ্ত খাঁজ থাকে। এখানে 3টা সংক্ষিপ্ত খাঁজ বা গর্ত থাকে, এই একটা, মাঝখানে একটা, আর শেষের দিকে একটা। যথা এদেরকে আমরা বলি এ সাইট, পি সাইট ও ই সাইট। এখানে 3টা খাঁজ বা গর্ত দেখব। এই প্রথম যে খাঁজটা, একদম ডান পাশে যে খাঁজটা, এটাকে আমরা বলতেছি এ সাইট। মাঝখানে যেটা আছে এইটাকে আমরা বলবো পি সাইট, আর এই পাশে যে সাইটটা আছে তাকে আমরা বলবো ই সাইট। তো রাইবোসোমের বড় খণ্ডকের মধ্যে আমরা দেখতেছি এখানে 3টা খাঁজ বা গর্ত আছে। প্রথমটা হচ্ছে এস সাইট, কারণ এইখান দিয়ে অ্যামিনো অ্যাসিডটা প্রবেশ করবে। এই দিক দিয়ে টিআরএনএ অ্যামিনো অ্যাসিডটা নিয়ে প্রবেশ করবে। তো যেহেতু অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রবেশ করতেছে, ওই অ্যামিনো অ্যাসিড থেকে এটাকে আমরা বলতেছি এস সাইট। মাঝখানে যখন আসবে তখন এখানে কিন্তু প্রোটিন সংশ্লেষিত হবে, প্রোটিন তৈরি হবে। আর এই প্রোটিন সংশ্লেষিত হওয়ার জন্য এই মাঝখানের সাইটটাকে আমরা বলতেছি পি সাইট। আর পরবর্তীতে এই প্রান্ত দিয়ে বের হয়ে যাবে।
দেখো আমরা এই পাশে দেখতেছি টিআরএনএটা পরবর্তীতে বের হয়ে এই পাশে চলে আসছে, রাইবোজোম থেকে বের হয়ে আসছে। এই জন্য যেহেতু বের হয়ে আসবে, এটাকে আমরা বলি এসকেপ সাইট, বা সংক্ষেপে আমরা বলতেছি কি ই সাইট, বের হয়ে যাওয়ার সাইট। তো এইভাবে আমরা 2টা পয়েন্ট লিখলাম, এরকম 5-6টা পয়েন্ট হবে। তোমরা আমার সাথে এটা কন্টিনিউ করো। তাহলে প্রথমে কি বলছি যে এমআরএনএ এর 5' প্রান্ত আসা রাইবোজোমের সাথে যুক্ত হয়েছে, খুব ইজি একটা পয়েন্ট। পরবর্তীতে আমরা দেখলাম কি টিআরএনএ কার ভিতরে প্রবেশ করছে, রাইবোজোম নামক অঙ্গাণুতে। কোথায় প্রবেশ করছে? রাইবোজোমের যে বড় খণ্ডকটা আছে তার ভিতরে প্রবেশ করছে। আর পরবর্তীতে বলছে এখানে টিআরএনএ বসার জন্য 3টি সাইট বা খাঁজ বা গর্ত থাকে, এদেরকে আমরা বলতেছি কি এস সাইট, পি সাইট, আরেকটা হচ্ছে ই সাইট। অংশটা কিন্তু একটু জটিল, এই জন্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে এই প্রশ্নগুলো নিব আমি, কিন্তু তারপরে যতটুকু পারি ইজি করে বলতেছি। আমাদের বইয়ে দেখবে আরো জটিল করে বলা আছে এটাকে। তো আমাদের এখানে আমাদের 2টা পয়েন্ট হলো, আমরা 3য় পয়েন্টে যাইতেছি। যদি না লিখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখো, এবং আমি যেভাবে লিখতেছি তুমি এইভাবেই লিখবা। পরবর্তী পয়েন্ট 3 নম্বর পয়েন্টে এইভাবে লিখবা যে শুরুর কোডন হলো AUG। 3টা নাইট্রোজেন বেস মিলে একটা একক তৈরি করে, আর এই এককটাকে আমরা কি বলি? কোডন বলি। তো দেখো শুরুতে যে কোডনটা ছিল এটাকে আমরা বলতেছি AUG। এটা কার মধ্যে লেখা থাকে? এটা এমআরএনএ এর মধ্যে লেখা থাকে। দেখো এমআরএনএ এর মধ্যে এই শুরুর মধ্যে এই কোডনটা ছিল, 3টা নাইট্রোজেন বেস মিলে একটা একক তৈরি করে যাকে আমরা বলি কোডন। আর এই কোডনটাকে আমরা বলতেছি একটা দিয়া শুরু হয়, একদম স্টার্টে যে পয়েন্টটা থাকে, স্টার্ট পয়েন্টের মধ্যে যে কোডনটা থাকে তাকে আমরা বলতেছি কি AUG। এর পরিপূরক অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন মানে কোডনের বিপরীত হইতেছে অ্যান্টিকোডন। এর পরিপূরক অ্যান্টিকোডন হলো UAC। দেখো ইউএসসিটা কার মধ্যে আছে? এটা টিআরএনএ এর মধ্যে আছে। এ থাকলে তার বিপরীতে কি থাকবে? আমরা যখন ডিএনএ পড়ছি, ডিএনএ আমরা পড়ছিলাম বেস পেয়ারিং নীতি। এ থাকলে তার বিপরীতে কি থাকে? টি থাকে। সি থাকলে কি থাকে? তার বিপরীতে জি থাকে। কিন্তু এখানে যেহেতু একটা আরএনএ থেকে একটা আরএনএ আরেকটা আরএনএ এর সাথে যুক্ত হইতেছে, এই জন্য এ থাকলে এখানে কিন্তু টি থাকবে না, তার পরিপূরক হিসেবে কি থাকবে? ইউ থাকবে। তো যেহেতু এ আসছে, তার পরিপূরক হিসেবে কি আসবে? ইউ। ইউ যেহেতু আসছে আরেকটা প্রান্তে, এই জন্য তার পরিপূরক হিসেবে কি আসবে? এ আসবে। আর যেহেতু জি আসছে, তার পরিপূরক হিসেবে কি আসবে? সি। এই জন্যই বলছি তার পরিপূরক অ্যান্টিকোডন হলো ইউএসসি। তার পরিপূরক অ্যান্টিকোডন হলো ইউএসসি, যা টিআরএনএ এর অ্যান্টিকোডন ফার্স্ট এ অবস্থান করে। তো দেখো এটা ছিল টিআরএনএ, এই অণুটাকে আমরা বলতেছি কি? টিআরএনএ। টিআরএনএ এর মধ্যে থাকে, আমরা দেখো একাধিক বাহু থাকে, আমি বলছিলাম যে এখানে একাধিক বাহু থাকে। এই বাহুটাকে বলা হয় ডি বাহু, এই প্রান্তের বাহুটাকে বলা হয় টি বাহু। এটাকে আমরা বলতেছি ডি, এটাকে আমরা বলতেছি টি বাহু। আর এই উল্টা পাশে যে বিপরীতে ইউ এর মতো একটা বাহু তৈরি হয়েছে, এই বাহুটাকে বলা হয় অ্যান্টিকোডন বাহু। এই বাহুটাকে কি বলা হয়? এই বাহুটার নাম হচ্ছে অ্যান্টিকোডন বাহু। তো পরিপূরক ইউএসসি, এই ইউজি এর পরিপূরক ইউএসসি, এটা কার মধ্যে থাকবে? এই অ্যান্টিকোডন ফার্স্টের মধ্যে বা অ্যান্টিকোডন বাহুর মধ্যে এটা অবস্থান করবে। শুরুর কোডন ছিল AUG, তার পরিপূরক অ্যান্টিকোডন হইতেছে ইউএসসি, যা টিআরএনএ এর অ্যান্টিকোডন ফার্স্টে অবস্থান করে। এইভাবে আরেকটা পয়েন্ট, 3টা পয়েন্ট হচ্ছে। 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টটা এইভাবে লিখবা, এভাবে প্রতিবার টিআরএনএ, এভাবে প্রতিবার টিআরএনএ একটি করে অ্যামিনো অ্যাসিড নিয়ে, একটি করে অ্যামিনো অ্যাসিড নিয়ে
রাইবোসোম এর এ সাইট দিয়ে প্রবেশ করে পি সাইট হয়ে ই সাইট দিয়ে বের হয়ে যায়। ব্যাপারটা বুঝো, এই টিআরএনএ গুলা, এই টিআরএনএ কার ভিতরে প্রবেশ করতেছে? রাইবোসোমে প্রবেশ করতেছে। তো এখানে আমি আগেই বলছিলাম তিনটা সাইট থাকে, এ সাইট, পি সাইট, আর এটাকে বলছিলাম ই সাইট। অর্থাৎ এই টিআরএনএটা এখানে প্রবেশ করবে, মাঝখানে অবস্থান করবে। এখানে দেখো মাঝখানে টিআরএনএটা বসে রয়েছে এবং পরবর্তীতে এই দিকে বের হয়ে যাবে। এইভাবে প্রতিবার টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রবেশ করবে, তারপর অ্যামিনো অ্যাসিডটাকে রাখা পরবর্তীতে সে খালি হাতে বের হয়ে যাবে। এখানে দেখো টিআরএনএটা কার ভিতরে বসে রয়েছে? রাইবোসোমের ভিতরে। তো এটা প্রবেশ করছিল কিন্তু এই প্রান্ত দিয়া, এই প্রান্তটাকে আমরা বলছিলাম এই প্রান্তে থাকে এস সাইট, মাঝখানে হচ্ছে পি সাইট, পরবর্তীতে এখান দিয়া ই সাইট দিয়া বের হয়ে যাবে। অর্থাৎ এই দিক দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে বের হয়ে যাবে। আর যখন বের হয়ে যাবে তখন এই মাথার মধ্যে যে বলটা থাকে, অ্যামিনো অ্যাসিডের বলটা এটাকে রাইখা চলে যাবে। তো দেখো এখানে কিন্তু বলটা আছে, কিন্তু এটার মাথার মধ্যে দেখো কোনো অ্যামিনো অ্যাসিডের বল নাই, মানে এই বলটাকে সে রাইখা গেছে। এইভাবে প্রতিবার টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে রাইবোসোমের এস সাইট দিয়ে প্রবেশ করে পরবর্তীতে পি সাইট হয়ে ই সাইট দিয়ে বের হয়ে যায়। এটা ছিল 4 নাম্বার পয়েন্ট। এরপরে যদি বুঝতে অসুবিধা থাকে, কোথায় অসুবিধা আমরা বলবো, আমি আবার ক্লিয়ার করব। আমরা কন্টিনিউ করি। পরবর্তী পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট। এইভাবে অ্যামিনো অ্যাসিড এই ক্ষুদ্র ক্ষুদ্র বলগুলাকে আমরা কি বলতেছিলাম? এই বলগুলাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড গুলা দেখো একত্রে জোড়া লাইগা, এখানে একত্রে জোড়া লাইগা কি তৈরি করছে? প্রোটিন অণু তৈরি করছে। এখানে আমরা ধরে নিতেছি আরো অনেকগুলা টিআরএনএ এদিক দিয়ে বের হয়ে গেছে, আর যতবার বের হয়েছে একটা করে অ্যামিনো অ্যাসিড রাইখা এখানে খালি হাতে বের হয়ে গেছে। এভাবে অ্যামিনো অ্যাসিড একত্রে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে, এভাবে অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে প্রোটিন অণু গঠন করে। তোমরা জানবা পরবর্তীতে আমরা 3য় অধ্যায়ও পড়ব যে অ্যামিনো অ্যাসিড গুলা যুক্ত হয়ে যখন প্রোটিন অণু তৈরি করে তখন তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়। এই বন্ডটাকে আমরা বলি পেপটাইড বন্ড। এখানে দেখো যে বলগুলোর মাঝখানে একটা করে শিকল দেখাইতেছি, আর এই শিকলগুলাই হইতেছে মনে করো পেপটাইড বন্ড। তো এগুলো কার মধ্যে তৈরি হয়েছে? এই অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে তৈরি হয়েছে, এবং তারা এইভাবে যুক্ত হয়ে প্রোটিন অণু তৈরি করছে। এতে 2টা এনজাইম সহায়তা করে। এই 2টা এনজাইম সহায়তা করে, এর মধ্যে আছে রাইবোসোমাল এতে সহায়তা করে রাইবোসোমাল এনজাইম, আরেকটা হচ্ছে পেপটাইডাল পলিমারেজ। এতে রাইবোসোমাল এনজাইম ও পেপটাইডাল পলিমারেজ এনজাইম সহায়তা করে। তুমি কিন্তু পরীক্ষায় যখন আসবে তুমি কিন্তু এই ফিগারটা দেখাবা। তো এখানে দেখো প্রত্যেকবার টিআরএনএ একটা করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে, অ্যামিনো অ্যাসিড নিয়ে এদিক দিয়ে প্রবেশ করে এই প্রান্ত দিয়ে বের হয়ে যাবে, এবং এই অ্যামিনো অ্যাসিড গুলা পরবর্তীতে আমরা দেখতেছি জোড়া লাইগা এখানে কি অণু তৈরি করতেছে? প্রোটিন অণু তৈরি করতেছে। এটা ছিল শুরুর অবস্থা। আমরা মাঝামাঝি জায়গার একটা ছবি দেখাবো, যে এখানে দেখো রাইবোসোমের 2টা খণ্ডক,
রাইবোসোমের দুইটা খণ্ডক আমরা এইভাবে দেখতেছি, উপরের খণ্ডকটা ছিল বড় খণ্ডক, এই দিকটা টিআরএনএ প্রবেশ করে, এখানে পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডগুলো রাইখা পরবর্তীতে সে খালি হাতে এদিক দিয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে প্রক্রিয়াটা। তো এই কাজের জন্য পরবর্তীতে যখন তারা একত্রে প্রোটিন অণু তৈরি করে, দুইটা এনজাইম সহায়তা করে, রাইবোসোমাল এনজাইম আর হচ্ছে পেপটাইডাল পলিমারেজ এনজাইম। লাস্ট পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, এটা তুমি এইভাবে লিখবা যে আগে থেকেই এমআরএনএ অণুতে সমাপ্তি বিন্দু নির্ধারিত থাকে। আগে থেকে এমআরএনএ এর মধ্যে কি থাকে? সমাপ্তি বিন্দু নির্ধারিত থাকে। এগুলা কি হতে পারে? এগুলো হতে পারে ওই তিনটা নাইট্রোজেন বেস মিলে এখানেও কোডন তৈরি করে, সমাপ্তি কোডন বলা হয়। এখানে থাকতে পারে ইউএএ। দেখো এই সমাপ্তি বিন্দুতে আমরা দেখতেছি এখানে তিনটা নাইট্রোজেন বেস মিলে যে এককটা তৈরি করছে ইউএএ, আমরা এটাকে বলতেছি সমাপ্তি বিন্দু। সমাপ্তি বিন্দু ইউএএ, অথবা এখানে থাকতে পারে আরো দুইটা থাকতে পারে ইউএজি অথবা ইউজিএ। এই তিনটার যে কোনো একটা থাকে সমাপ্তি পয়েন্টে। এই যে লাস্ট 3' প্রান্তে সমাপ্তি বিন্দুতে এখানে যে কোনো একটা এই কোডন থাকতে পারে। আগে বলছি কোডন সম্পর্কে, তিনটা নাইট্রোজেন বেস মিলে একটা কোডন তৈরি করে। রাইবোসোম এখানে আসলেই, রাইবোসোম অণু এখানে আসলেই রাইবোসোম অণুটা যখন সঞ্চালিত হইয়া, রাইবোসোম অণু এখানে আসলেই প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। এই ট্রান্সলেশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। তো দেখো রাইবোসোমটা প্রথম আমরা দেখছি এই প্রান্তের মধ্যে এসে যুক্ত হয়েছে। পরবর্তীতে আমরা দেখছি রাইবোসোম নামক অঙ্গাণুটা কই আছে? এই মাঝামাঝি জায়গায় আছে। এবং রাইবোসোমটা আরো সামনের দিকে সঞ্চালিত হবে। সঞ্চালিত হয়ে রাইবোসোমটা যখন এইখানে অবস্থান করবে, লাস্ট ফিগারে দেখো রাইবোসোমটা যখন লাস্টে চলে আসবে, তাকে দেখে কিন্তু এখানে কোনো টিআরএনএ আসে নাই। টিআরএনএ কিন্তু এই মাঝামাঝি জায়গায় বা এই পর্যন্ত আমরা দেখছি টিআরএনএ আসতেছে, কিন্তু যখন সমাপ্তি বিন্দুতে চলে আসবে তখন আর কোনো টিআরএনএ আসবে না, অর্থাৎ কোনো অ্যামিনো অ্যাসিডও আর আসবে না। যখন সমাপ্তি বিন্দুতে চলে আসবে আর সমাপ্তি কোডনগুলো হইতেছে যে এইগুলা ইউএএ, ইউএজি, ইউজিএ, যখন ওইগুলো চলে আসবে, সমাপ্তি কোডন যখন চলে আসবে, তো তখন রাইবোসোম এখান থেকে বের হয়ে যাবে। এই এমআরএনএ এর ভিতর থেকে রাইবোসোমটা বের হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটার সমাপ্তি ঘটবে। এই প্রক্রিয়াটার তখন আমরা দেখব সমাপ্তি ঘটছে। তো দেখো আমরা তিনটা ফিগার দিয়ে কিন্তু আমরা মোটামুটি সম্পূর্ণ অংশ ব্যাখ্যা করতে পারবো এখানে কি ঘটনা ঘটছিল, ট্রান্সলেশন প্রক্রিয়াটা কেমনে হয়েছে। প্রথম আমরা দেখছি যে এর 5' প্রান্তে, এমআরএনএ এর কোন প্রান্তে? 5' প্রান্তে একটা রাইবোসোম নামক কোষীয় অঙ্গাণু এসে যুক্ত হয়েছে। আর এই শুরুর যে প্রান্তটা, এখানে যে এককটা ছিল, এই এককটাকে আমরা কি বলছিলাম? যে এখানে কি থাকে? AUG। এটা মনে রাখবা যে এটা হচ্ছে শুরুর কোডন। শুরুর কোডন এটাকে কি বলতেছি? AUG। এটা একটু মাথায় রাখবা। আর তারে দেখে কি আসছে? একটা টিআরএনএ আসছে, যার উল্টা পাশে অর্থাৎ পরিপূরক হিসেবে থাকবে UAC, আর যে প্রান্তে থাকে তাকে আমরা বলি অ্যান্টিকোডন। আর সে যে অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসছিল, মাথার মধ্যে যে অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসছিল, তার নাম হচ্ছে ম্যাথিওনিন। ম্যাথিওনিন। তো এই ম্যাথিওনিন নিয়ে একদম শুরুর প্রান্তে এসে যুক্ত হয়েছে। তো যেহেতু অ্যামিনো অ্যাসিডটাকে রাইখে আসছিল, আমরা ওই ম্যাথিওনিনটা দেখাইতে পারি একদম প্রান্তে, একদম শুরুর প্রান্তে এই ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিডটা আছে। তো পরবর্তীতে আমরা দেখছি রাইবোসোমটা আস্তে আস্তে সামনের দিকে সঞ্চালিত হয়েছে। আর যখন সামনের দিকে সঞ্চালিত হয়েছে তখন আমরা দেখতেছি একটা করে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আইসা রাইবোসোমের ভিতরে প্রবেশ করছে। তো কিভাবে প্রবেশ করে বলছিলাম যে এখানে তারা প্রবেশ করে এই প্রান্তটা দিয়া। এখানে খাঁজ বা গর্ত আছে, তিনটা গর্ত আছে, এস সাইড, মাঝখানে আছে পি সাইড, আর শেষে আছে ই সাইড।
অর্থাৎ এই দিক দিয়ে প্রবেশ করবে এবং এই দিক দিয়ে বের হয়ে যাবে। তো দেখো মাঝের ফিগারটা দেখো, টিআরএনএ এই দিক দিয়ে প্রবেশ করছে, মাঝখানে অবস্থান করছে, এই বলটাকে পরবর্তীতে এখানে রাইখা তারপরে খালি হাতে চলে যাবে। টিআরএনএ যখন এই পাশে চলে আসবে, এসকেপ সাইট হয়ে যখন এই পাশে চলে আসবে, তখন দেখবো আমরা তার মাথার মধ্যে কোনো আর অ্যামিনো অ্যাসিড নাই, অ্যামিনো অ্যাসিডের বল নাই, সে খালি হাতে এই দিকে চলে যাইতেছে। এইভাবে এমআরএনএ ধরে রাইবোসোম সামনের দিকে অগ্রসর হবে এবং অগ্রসর হইতে হইতে একটা সময় আমরা দেখবো যে সে সমাপ্তি প্রান্তে চলে যাবে। তো আগে থেকেই সমাপ্তি কোডন নির্ধারিত থাকে। সমাপ্তি কোডন, এই সমাপ্তি কোডন হিসেবে থাকতে পারে ইউএএ, যেটা আমি ফিগারে দেখাইছি, অথবা থাকতে পারে, এটাও দেখাইতে পারো, ইউএজি, ইউজিএ। তো এই স্টার্টের এই একটা আর স্টপের এই কয়টা, তিনটা, এই শুধু চারটা কোডন তোমার মুখস্থ থাকতে হবে। আর মাঝখানে দেখো আমি কিন্তু ইচ্ছা মতো লিখছি এগুলা, এই যে সিজিজি, ইউসিজি, এগুলা কিন্তু আমরা ইচ্ছা মতো লিখছি। তারপরে দেখো যে মাঝখানে লিখছিলাম এসসিসি, এগুলো কিন্তু নিজের মতো করে লিখছি, কিন্তু শুরুর কোডনটা তোমার মনে রাখতে হবে, আর শেষের যে কোডনটা আছে এটা মনে রাখতে হবে। তো টিআরএনএ অ্যামিনো অ্যাসিডের বলগুলো নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, এস সাইড দিয়ে প্রবেশ করবে, পরবর্তীতে পি সাইড হয়ে, তুমি সাইডগুলো আগেই দেখছো, ই সাইড দিয়ে বের হয়ে যাবে এবং পরবর্তীতে টিআরএনএ এইভাবে অ্যামিনো অ্যাসিড নিয়ে আয়সা যুক্ত হতে থাকবে। আর অ্যামিনো অ্যাসিড গুলা পরে বলছি কি, যে এরা পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন অণু তৈরি করে। আর রাইবোসোমটা সামনের দিকে অগ্রসর হয়ে যখন সমাপ্তি কোডনে চলে আসে, তখন এই প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। তুমি পরীক্ষার মধ্যে শুধুমাত্র এই মাঝের যে ফিগারটা আছে, এই মাঝের যে ফিগারটা আছে, এখানে বোর্ডের মধ্যে যতটুকু লেখা আছে, আমি বাকি অংশটুকু মুছা দিচ্ছি। এই বোর্ডের মধ্যে যতটুকু আছে তুমি শুধুমাত্র এই অংশটুকু স্ক্রিনশটটা রেখে দাও। তুমি পরীক্ষার মধ্যে শুধুমাত্র এই অংশটুকু আঁকবা। রাইবোসোমটাকে দেখাবা মাঝামাঝি জায়গায় আছে, এখানে টিআরএনএ প্রবেশ করতেছে, এখানে সংক্ষিপ্ত একটা চেইন দিয়া প্রোটিন অণু তৈরি হয়েছে, আর এই পাশে একটা খালি টিআরএনএ দেখা যাইতেছে, এটা বের হয়ে যেতেছে। তো তুমি পরীক্ষার মধ্যে শুধুমাত্র এইটুকু দেখানোর চেষ্টা করবা। তো এই ছিল টিআরএনএ নিয়ে, মানে ট্রান্সলেশন নিয়ে আলোচনা। এখন বলো কার কোথায় সমস্যা আছে, হ্যান্ড রাইজ করো। এই অংশ পড়তে গিয়া বুঝতে গিয়া কার কোথায় প্রবলেম হচ্ছে বলো। আমি আগেই বলছি এই প্রক্রিয়াটা কিন্তু সহজ প্রক্রিয়া না, এটা একটা জটিল একটা প্রক্রিয়া, এবং এই এডিশনের বইয়ের মধ্যে কিন্তু এটা অ্যাড করা হয়েছে। মানে এই বইটা ইভেন আমরা যখন পড়ছি তখন কিন্তু এগুলো ছিল না, আমরা অনার্স থেকে মাস্টার্স থেকে এগুলো পড়ছি। এই জন্যই বলতেছি এই প্রক্রিয়াটা কিন্তু খুব একটা সহজ প্রক্রিয়া না। সাব্বির হোসেন হ্যান্ড রাইজ করছো, বলো। হ্যাঁ সানি, তোমাকে পরে ফ্লোর দিতেছি, বলো। আমি স্যার আজকে স্যার 27 মিনিট পরে স্যার জয়েন করছি স্যার, ফোনে একটা সমস্যা ছিল স্যার। তো ঠিক আছে, এরকম যেন আর না হয় এটা একটু খেয়াল রাখো। অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন স্যার? অ্যাটেন্ডেন্স তো যে কোনো সময় নেওয়া হয়, আর অ্যাটেন্ডেন্স অফিস থেকে নেয়, এটা আমি এখান থেকে দেখতেও পারবো না কখন নিচ্ছে। কথা বুঝছো? অ্যাটেন্ডেন্স যে কোনো সময় নেওয়া হবে, মানে নেওয়ার সময় আমি নিজেও এখান থেকে টের পাবো না। সানি বলো প্রশ্ন সম্পর্কে, এটা সম্পর্কে আমাদের এই বলো। স্যার আমার তো স্যার আমাদের রাউন্ড টু কুইজ সিলেবাসে তো স্যার আমাদের এই যে দ্বিতীয় বায়োলজি সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার ছিল, ফার্স্ট চ্যাপ্টার। এখন মানে আমাদের তো কুইজ আসা পড়তেছে 12 তারিখ, এখন আমরা দ্বিতীয় কুইজের জন্য কোন চ্যাপ্টার পড়বো স্যার? আমরা বলে দিব কুইজে কতটুকু হবে। দেখো আমরা কিন্তু গতবার কিন্তু এই অধ্যায় পুরোটাও নেই, ডিএনএ এর আগ পর্যন্ত, ডিএনএ পর্যন্ত কিন্তু কুইজ নিয়েছি, ওইখান থেকে কিন্তু প্রশ্ন ছিল। অথবা আমরা এখানে যেটা টার্গেট করে দিব ওইটুকুর উপরে কুইজ হবে। আমাদের ওই যে লেকচার প্ল্যান যেটা ছিল ওইটা তো আমরা কন্টিনিউ করতে পারি নাই, অবস্থার জন্য কন্টিনিউ করতে পারি। আমরা মানে যতটুকু কন্টিনিউ করতেছি, আমরা তুমি পড়ার মধ্যে থাকো, এইটুকু আমরা যতটুকু কন্টিনিউ করতে পারবো ততটুকুর মধ্যে কুইজ হবে। ট্রান্সলেশনটা বর্ণনা দিয়েছেন স্যার, এইভাবে লিখলে চলবো নাকি? আমাদের বইতে আর অনেক বিস্তারিত লিখছে স্যার, অনেক পড়া দেখলাম। তুমি বিস্তারিত তুমি পড়ে দেখো, আমার এই কথার মধ্যে এই সবটুকুই আছে। হ্যাঁ স্যার আছে। তোমার বইয়ে যেটা আছে এটা 20 নাম্বার উপযোগী, তুমি লিখবা এটা।
না স্যার না। লেখো, সমস্যা নাই, আচ্ছা। তুমি সময় পাবা না এত। আর দেখো আমি এটাকে কটুক ছোট করে নিয়ে আসছি, তুমি পড়ে দেখবা সব এইটুকুর ভিতরেই সব আছে, সবটুকু কথা আছে। আমি কথাগুলোরে জি স্যার। একদম গুছাইয়া কনডেন্স করে নিয়ে আসছি, তুমি এইভাবে আনসার করবা। আচ্ছা জি স্যার, নোট করে। আর বলো বুঝতে গিয়ে কোথায় অসুবিধা আছে? না স্যার, এটা আগেও পড়ছি স্যার, এখন দিকটা একটু ক্লিয়ার হলো স্যার। আচ্ছা ধন্যবাদ। আরো হ্যান্ড রাইজ করো, দেখি আর কার কোথায় প্রবলেম আছে, প্রবলেম বলো। আচ্ছা আমরা সামনের ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দিব, এই অধ্যায় মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। তো সামনের ক্লাসে আমি ফিনিশিং জেনেটিক কোডটা পড়াবো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওইখান থেকে প্রশ্ন করবা, এবং পরবর্তী কুইজে এই অংশ মানে এই ডিএনএ পরবর্তী ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এগুলো কিন্তু থাকবে পরবর্তী কুইজে, এই জন্য অংশটা ভালো করে দেখবা। তো ঠিক আছে, মনে হয় কারো কোনো